দরখাস্ত করলে তাতে নাগরিকত্ব নিয়ে টানাটানি হবে, এটা সেই শ্রেণীর মিথ্যে কথা যেটাতে যেটাকে একটা হিমালয়ান লাই বলা যায়, একটা হিমালয় সদৃশ মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা, কাঁচা মিথ্যে কথা, ব্ল্যাক লাই। আমি লজ্জিত যে আমি এমন একটা রাজ্যে বাস করি যেখানে আমাদের মুখ্যমন্ত্রীর আসনে বসে এইরকম ডাহা মিথ্যে কথা বলে। কিভাবে নাগরিকত্ব নিয়ে টানাটানি হবে একটু বুঝিয়ে বলুন তো। সায়নীর বুদ্ধি এত কম, এত বুদ্ধি কম যে সেটা এবারে হুড়মুড়িয়ে বলে ফেলেছে, আনন্দে আহ্লাদে আটখানা হয়ে গেছে, নাক দিয়ে কান দিয়ে আহ্লাদ বেরোচ্ছে, সেই আহ্লাদে বলে ফেলেছে। রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম আমি বললে বিশ্বাস করে ইয়ে না, আমি এই প্রথম শুনলাম। এত সায়নী ঘোষ নিয়ে এত লম্বা চড়া কথা বলছে, এটা কোনো পাতে দেওয়ার মতন একটা ইয়ে মেয়ে ছেলে নয়। গতকাল রাত্রেই সিএ এর সারা দেশ জুড়ে চালু করা হলো এবং তা নিয়ে একটা সমাজের একটা অংশ যেমন মতুয়ারা আনন্দে উদ্বেলিত, তারা সেই রকম ছবি আমরা দেখতে পেয়েছি। কিন্তু উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে 4 বছর পরে কেন সিএ লাগু করা হলো এবং ভোটের আগেই কেন লাগু করা হলো, ঠিক রমজান মাসের শুরুর দিনেই সিএএ লাগু করা হলো। সব থেকে বড় কথা তিনি বলছেন যে যেহেতু সিএএ কাল রাত থেকে শুরু হয়ে গিয়েছে এবং সেজন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করার কথা কেন্দ্র সরকার থেকে নির্দেশিকা পাঠানো হয়েছে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই যে কেন্দ্রীয় নির্দেশিকা মেনে যদি অনলাইনে অ্যাপ্লাই আপনি করেন তাহলে আপনার নাগরিকত্ব নিয়ে টানাটানি পড়ে যাবে। কি বলবেন এ বিষয়ে? প্রথমে বলি যে রাজনীতিতে মিথ্যাচার, মিথ্যা কথা বলা এই জিনিসগুলো চলে। অল্প স্বল্প মিথ্যে কথা অনেকেই বলে, কিন্তু যখন সেটা একটা বিশাল আকারের মিথ্যে কথা কেউ বলে, তখন সেই মিথ্যে কথার খুব বড় আকারে প্রতিবাদ হওয়া উচিত। মমতা ব্যানার্জি যে বলেছেন যে অনলাইন সিএর জন্য কেউ দরখাস্ত করলে তাতে নাগরিকত্ব নিয়ে টানাটানি হবে, এটা সেই শ্রেণীর মিথ্যে কথা যেটাকে একটা হিমালয়ান লাই বলা যায়, একটা হিমালয় সদৃশ মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা, কাঁচা মিথ্যে কথা, ব্ল্যাক লাই, শেমলেস মিথ্যে কথা। এবং এর সঙ্গে একটা তুলনা আমি করতে পারি। একটা সময়ে ভারতে, বাংলাদেশে এবং পাকিস্তানে বাচ্চাদের পোলিও টিকা দেওয়া হয়। সেই পোলিও টিকা সম্বন্ধে অনেক মোল্লারা, মানে মোল্লা মানে একটু কড়া মোল্লা, যাদের বাংলাদেশে কাঠমোল্লা বলা হয়, এই কাঠমোল্লা শ্রেণীর এরা রটিয়েছিল যে এই পোলিও যদি খাওয়ানো হয় তাহলে এই বাচ্চা, তাদের মধ্যে পুরুষ বাচ্চারা, তারা পুরুষত্বহীন হয়ে যাবে, তারা তারপরে আর যখন তারা বড় হবে তারা স্বাভাবিক যৌনকর্ম করতে পারবে না, এই জিনিস রটিয়েছিল। এবং তার ফলে অনেক বাচ্চাকে পোলিও খাওয়ানো হয়নি এবং সেই সময় তার মধ্যে বেশ কিছু বাচ্চা পোলিও হয়ে মারা গেছে। এই ধরনের মিথ্যে কথা যেটা মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে বেরিয়েছে। আমি লজ্জিত যে আমি এমন একটা রাজ্যে বাস করি যেখানে আমাদের মুখ্যমন্ত্রীর আসনে বসে এইরকম ডাহা মিথ্যে কথা বলে। কিভাবে নাগরিকত্ব নিয়ে টানাটানি হবে একটু বুঝিয়ে বলুন তো, একটু খোলসা করে বলুন তো কিভাবে নাগরিকত্ব নিয়ে টানাটানি হবে। উনি বলতে পারবেন না। উনি একটা ভয়ের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছেন, কারণ এটা হলে পরে মানুষ বিজেপির পালে হাওয়া লাগবে, আর সেই মতন তৃণমূলের পালের হাওয়া কমে যাবে। উনি একেবারে ভয়ে বিহ্বল হয়ে গেছেন, কি বলবো আর, মানে দিশেহারা হয়ে গেছেন বলে এইরকম একটা কাঁচা মিথ্যে কথা বলছে। আমার লজ্জা করছে যে আমার মুখ্যমন্ত্রী এরকম মিথ্যাবাদী। 4 বছর পরে চালু হয়েছে তো কি হয়েছে, তার কার কি অসুবিধে হয়েছে? 4 বছর পরে চালু হয়েছে, রমজান মাসের শুরুতে চালু হয়েছে, নির্বাচনের ঠিক আগে চালু হয়েছে, তো কি হয়েছে তাতে? এগুলো রাজনৈতিক সুবিধা নেবার জন্য করা হয়েছে। তো রাজনৈতিক সুবিধা নেবে না একটা রাজনৈতিক দল? বিজেপি একটা ক্রিকেট খেলার দল, ফুটবল খেলার দল? বিজেপি তো একটা রাজনৈতিক দল। রাজনৈতিক দল তো রাজনৈতিক সুবিধা নেবেই। মমতার দল সুবিধা পেলে সুবিধা নিতেন না? 100 বার নিতেন। আর রমজান মাসটা নিয়ে কেউ মাথা ঘামায় না। রমজান মাসটা তো কি হয়েছে? আর বিজেপি যে সময় উচিত মনে করেছে সেটা কি হয়েছে, এটা হচ্ছে একটা দিক। অন্য দিকটা হচ্ছে যে সিএ একটা জটিল আইন, এবং এই আইনের কে মানে যাকে বলে হাত পা দিতে হলে, এই আইনটাকে কার্যকরী করতে হলে আইনটা এমন একটা
এর সঙ্গে কিছু সংযোজন দরকার হয়, যেগুলোকে রুলস বলে আর কি। মানে আইনের মধ্যে রুল মেকিং পাওয়ার্স থাকে, সেই রুল মেকিং পাওয়ার্স এক্সারসাইজ করে রুলস ফ্রেম করা হয়। এই রুল ফ্রেম করাটা বেশ কঠিন কাজ এবং বেশ জটিল কাজ। এই রুল ফ্রেম না হলে পরে কাজ হয় না। এই রুলটা ফ্রেম করতে সময় লেগেছে, 4 বছর লেগেছে, হয়তো 3 বছরও হয়ে যেত, তাতে কি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে অবশ্য ক্যা ক্যা ছি ছি এরকম কিছু বলে সভাতে উত্তেজনা বাড়িয়ে মানে একটা ভ্যাংচানো, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যাংচান, অন্য লোককে শেখান তাদের ভ্যাংচাতে। সেটা ভাবতে পারো তুমি? অন্য কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী, কোনো কেউ একটা ওই রকম স্তরে উঠেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যাংচাচ্ছে? ছি ছি ছি। তো সেইখানেই সেই ক্যার বিষয়, সিএএ কে তিনি ক্যা বলে ডাকেন, তো মুখ্যমন্ত্রী যাতে বলছেন যে একটা ক্যা বললেই আপনি নাগরিক আর ক্যা না বললেই আপনি নাগরিক নন, এটা কোথাকার নিয়ম? মুখ্যমন্ত্রী এই প্রশ্ন তুলছেন। এ প্রশ্ন তুলছেন তো মুখ্যমন্ত্রী। এ প্রশ্নটা কোথায় আছে? আমি নাগরিক নই, আমার তো কিছু ক্যাফে দরকার নেই। মমতা ব্যানার্জি নিজে নাগরিক নন, ওর তো ক্যাফে দরকার নেই কিছু। এ দরকার তাদেরই যারা ইসলামী অত্যাচারে উৎখাত হয়ে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ইত্যাদি দেশ থেকে ভারতে এসছে এবং নাগরিকত্ব পায়নি। তাদের নাগরিকত্ব পাওয়ার জন্য এই সিএএ দরকার। এই যে প্রার্থী তালিকা 42টা আসনে তৃণমূলের, এই প্রার্থী তালিকা সম্পর্কে আপনার কি বক্তব্য? প্রথম কথা হচ্ছে, র্যাম্প থেকে যে ঘোষণা করা হলো তার মধ্যে একটা ব্যাপার আছে। যা লোকজন এসেছিল সেই মিটিং এ তারা ওই র্যাম্পের আশেপাশেই ছিল। ড্রোন থেকে ছবি তোলা হয়েছে, একটি দৈনিক সংবাদপত্রে বেরিয়েছে, তাতে পেছনটা পুরো ফাঁকা, পেছনটা পুরো ফাঁকা। সেটা নিয়ে কেউ কিছু বলছে না, সেটা নিয়ে অভিষেক কিছু বলছেন না। যে অত বড় চৌহদ্দি তৈরি করেছিলেন যেখানে একেবারে লোক এসে উপচে পড়ে যাবে, সেরকম কিছুই নেই। পেছনটা একেবারে কি বলবো, মানে জওহরলাল নেহরু টাকের মতন ফাঁকা হয়ে গেছে। তো সেই রকম অবস্থায় উনি তিনজন অন্য রাজ্যের মানুষকে করেছেন। বহিরাগত বলে কিছু হয় না, কারণ দেশটার নাম পশ্চিমবঙ্গ নয়, দেশটার নাম বাংলাও নয়, দেশটার নাম ভারত। এই ভারতের নাগরিক হয় মানুষ অথবা নাগরিক হয় না। যারা নাগরিক তাদের স্বাধীনতা আছে দেশের যে কোনো জায়গায় যাবার, যে কোনো জায়গায় যে কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশ নেবার এবং যে কোনো কার্যক্রমে অংশ নেবার এবং সেখানে তারপরে তারা ভোটে দাঁড়াবার আর কি। এখন তাদের জনতাই তাদের ভোটে না জেতায় সেটা আলাদা কথা, কিন্তু তাদের অংশ নেবার তো অধিকার আছে। বহিরাগত বলে কিছু হয় না। এই বহিরাগত তত্ত্বটা এরা খাড়া করেছিলেন, মমতা ব্যানার্জিরা খাড়া করেছিলেন, কারণ তারা একটা বি টিম প্রসব করেছিলেন। একটা বি টিম প্রসব করেছিলেন যার নাম ছিল বাংলা পক্ষ, আমরা বলি ক্যাংলা পক্ষ। এই ক্যাংলা পক্ষ তারা বাঙালি অস্মিতায় সুরসুরি দিয়ে বলবার চেষ্টা করেছে যে না, বিহারিরা বাঙালিদের চাকরি কেড়ে নিচ্ছে, বিহারিরা অমুক করছে, তাদের গুটকাখোর বলে এরকম হয়েছে। কিন্তু এখন পশ্চিমবঙ্গের এমন অবস্থা হয়েছে যে সাধারণ যুবকদের সিগারেট খাওয়ার পয়সা নেই, তারা গুটকাই খায়। তো গুটকাখোর বলে এই তৃণমূলের জারজ সন্তানটি, তারা এখন কি বলবে গুটকাখোররা, বাংলা পক্ষ বলে ক্যাংলা পক্ষ, যে তৃণমূলের জারজ সন্তানটি, তারা এখন কি বলবে এই যে তিনজন এসছে? এরা বহিরাগত নয়, এরা ভারতীয়, কিন্তু এরা এক অক্ষর বাংলা বলতে পারে না, একথা তো সত্যি। নরেন্দ্র মোদী বাংলা বলতে পারেন না, কারণ ভারতবর্ষে এতগুলো ভাষা আছে, কারোর পক্ষে কিছু বলা সম্ভব না। হ্যাঁ, মমতা ব্যানার্জির কথা আলাদা, উনি নাকি ভিয়েতনামি থেকে আরম্ভ করে কামচাটকার ভাষা, সুইজারল্যান্ডের ভাষা, দক্ষিণ আমেরিকার ভাষা, এগুলো সব বলতে পারেন, ওর কথা আলাদা। তো কিন্তু নরেন্দ্র মোদী একজন স্বাভাবিক আর পাঁচজনের মতোই লোক, তিনি ইংরেজি বলতে পারেন, হিন্দি বলতে পারেন। মমতা ব্যানার্জিও ইংরেজি দুর্দান্ত বলেন। একদিন বলেছিলেন যে প্রিভেনশন ইজ কিওর দেন বেটারনেস, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এর বদলে বলেছিলেন প্রিভেনশন ইজ কিওর দেন বেটারনেস। মমতা ব্যানার্জি একবার বলেছিলেন যে রবীন্দ্রনাথ
গান্ধীজির অনশন ভঙ্গ করবার জন্য তাকে নিজের হাতে ফলের রস খাইয়েছিলেন। তো এসব নিয়ে আর খুব বেশি বলবার দরকার নেই, কিন্তু এগুলো অভিষেকের ইম্যাচিউরিটির প্রকাশ। মানে ওই রকম পিসির ওই রকম ভাইপো হবে, তাতে আর আশ্চর্য কি আছে? স্যার, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ তুললেন, সেখানেই একটা প্রশ্ন করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে মুখ্যমন্ত্রী এখনো টালির চালের থেকে সাধারণ মানুষকে পরিচালনা করেন, কি বলবেন? দেখো, এক সময় তো আমাদের সাথে মমতার ছিল, জোট ছিল এবং গঠবন্ধন ছিল, তখন আমি সেই টালির চালের ঘরে গিয়েছি। বাইরে টালির চাল, ভেতরে কিরকম চাল আমি তো দেখেছি, ভেতরে কি রাজকীয় চাল সে আমি দেখেছি। অতএব এই সমস্ত ধোঁকা আমাকে না দেয়াই ভালো। আর দ্বিতীয় কথা হচ্ছে, মেনে নিলাম, তর্কের খাতিরে মেনে নিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় টালির চালের। অভিষেক কোন চালের? অভিষেকের বাড়িতে এসকেলেটর আছে, সেই এসকেলেটর কোথা থেকে হলো? কত টাকা লেগেছিল? কত খরচা হয়েছিল? এই টাকাটা কোথা থেকে এসেছিল? এসব প্রশ্ন উঠবে। ও মমতা বন্দ্যোপাধ্যায় টালির চালের হতে পারেন, অভিষেক তো টালির চালের না। স্যার, সায়নী ঘোষ শিবলিঙ্গে কন্ডম পরানোর যে ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন, সেই বিষয়ে আপনি একটা কেস করেছিলেন সায়নী ঘোষের বিরুদ্ধে, সেই কেসের এখন কি খবর? কেস পড়ে আছে, আমি নালিশ করেছিলাম, নালিশটা থানায় পড়ে আছে। আমি ধরে নিচ্ছি থানায় পড়ে আছে, কারণ থানার দলিল দস্তাবেজ অমনি ছিঁড়ে ফেলে দেওয়া যায় না। ধরে নিচ্ছি থানায় পড়ে আছে। ওসির পক্ষে সম্ভব নয় কোনো ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কারণ উনি তো মমতা ব্যানার্জির অত্যন্ত প্রিয় পাত্রী। তার বিরুদ্ধে ওসি কি করে ব্যবস্থা নেবে? ওসি নিয়ে বসে আছে। স্যার, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ান শোতে গিয়েছিলেন এবং সেই শোতে তিনি রুটি বেলছেন, এবং সেটা দেখে দেখা মানে একটা আমরা ছবি দেখেছি যে তিনি রুটি বেলছেন এবং রচনা বন্দ্যোপাধ্যায় তার সেই রুটি বেলার মানে কৌশল দেখে, বা তিনি কতটা কুশল গৃহিণী সেটা দেখে হাততালি দিচ্ছেন, স্মিত হাসি হাততালি দিচ্ছেন। এবং তারপরে রচনা ব্যানার্জিকে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় তার গালে হাত দিয়ে বেশ ভালোবেসে আদর করে একটা কথা বলছেন। তো এই রচনা ব্যানার্জিকে কিছুদিনের মধ্যেই দেখতে পেলাম আমরা যে তিনিও সেই ব্রিগেডের র্যাম্পে আসেন এবং তাকে হুগলি থেকে প্রার্থী করা হলো, যে হুগলিতে প্রার্থী হিসেবে বিজেপির তরফ থেকে রয়েছেন লোকেট চট্টোপাধ্যায়। মানে এক সময় দুজন কিন্তু দাপিয়ে অভিনয় করেছেন রূপলী পর্দায়, এবং আজকে আবার নতুন করে সেই লড়াইয়ের ময়দানে দুজনে নেমে গেলেন। তাহলে কি হুগলিকে পুনরুদ্ধার করবার জন্য রচনা ব্যানার্জি হচ্ছে গিয়ে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজি? দেখো, ওসব আমি বলতে পারবো না, কারণ আমি সিনেমা বড় একটা দেখি না, অনেক বয়স হয়ে গেছে। রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম আমি বললে বিশ্বাস করে ইয়ে না, আমি এই প্রথম শুনলাম। আর লকেট চট্টোপাধ্যায় বিজেপিরই লোক, কিন্তু তাকে আমি বিজেপির নেতা হিসেবেই দেখেছি। তার অভিনয় দক্ষতা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, কারণ তার অভিনয় আমি কখনো দেখিনি। হুগলি উদ্ধার করতে চেষ্টা করছেন কিনা সেটা মমতাই ভালো বলতে পারবেন। মমতা হুগলি উদ্ধার করতে চেষ্টা করলে দুজন অভিনেত্রীকে কেন লড়িয়ে দেওয়ার দরকার সেটাও উনি ভালো বলতে পারবেন, আমার কোনো ধারণা নেই। সায়নীর প্রচারে তৃণমূল বিধায়কের এক মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে, এবং সায়নী বলছেন যে ওস্তাদের মার শেষ রাতে, এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসতে হবে তো তাড়াতাড়ি আগে থেকে নিয়ে আসা হোক, কারণ ভোটের আগেই জোট মানে ভোট হওয়ার আগেই নাকি ভোট হয়ে যাবে। বলছেন যে মানে কেন্দ্রীয় বাহিনীকে আগে থেকে মোতায়েন করুন, তা না হলে তো দেখতে পাবে না তো ভোটের 15 দিন আগেই ভোট হয়ে বসে রয়েছে। এই এত বড় কথাটা সায়নী ভোটের আগে কি করে বলতে পারলেন? সায়নী রাজনীতির এক কণাকড়ি বোঝে না, সেই জন্য এই সমস্ত কথা বলেছে আর কি। আসলে এইগুলো তৃণমূল করে থাকে, কিন্তু পরিষ্কার করে কোনো একটু পোড় খাওয়া নেতা যারা আছে তারা কেউ পরিষ্কার করে বলে না যে হ্যাঁ আমি রিগিং করবো। এটা তো রিগিং এর কথা বলছে, হ্যাঁ, যে 15 দিন আগে থেকেই আমি সমস্ত লোককে, পাড়ার সব লোককে ইয়ে করে দেবো, ভয় দেখিয়ে দেবো যে খবরদার তোমরা ভোট দিতে যাবে না, যা করবার আমরা করব, তোমরা ঘরে চুপচাপ বসে থাকবে, এইরকম আর কি। এই কাজগুলো তৃণমূল করে, বহুকাল থেকে করে আসছে। এর আগে তৃণমূলের গুরু সিপিএম করতো, কিন্তু তারা তো বলতো না। সায়নীর বুদ্ধি এত কম, এত বুদ্ধি কম, যে সেটা এবারে হুড়হুড়িয়ে বলে ফেলেছে। আনন্দে আহ্লাদে আটখানা হয়ে গেছে, নাক দিয়ে কান দিয়ে আহ্লাদ বেরোচ্ছে, সেই আহ্লাদে বলে ফেলেছে। কিন্তু স্যার, আপনি সায়নী ঘোষকে বলছেন, কিন্তু সায়নী ঘোষ কিন্তু নিজে বলছেন যে আমি অভিনেত্রী হিসেবে তো 3টে সিনেমা করেছি, কিন্তু 300 জনসভা করেছি, সুতরাং সাধারণ মানুষ আমাকে অভিনেত্রীর চেয়ে বেশি রাজনৈতিক নেত্রী হিসেবে চেনে, এবং আমি যা কাজ করেছি তাতে আমার মনে হয় না লোকের আমার উপর কোনো অবিশ্বাস আছে যে আমাকে ভোটে দাঁড়িয়ে তাদের কাছে ভোট চাইতে হবে যে আমায় ভোট দিয়ে যেতাম। আমি এসব কিছু জানি না। আমি যেটুকু জানি, সায়নী শিব ঠাকুরের অপমান করেছে, হিন্দুদের অপমান করেছে, সমস্ত শিব ভক্তদের অপমান করেছে, এবং
সেটা মানুষ বুঝে নেবেন আর কি। আর ভোট দিতে পারবেন কিনা মানুষ, সেটা ভোটের ময়দানে নেমে বোঝা যাবে। আগের বারের মতন এত সহজ হবে না। যাদবপুরটা সন্দেশখালি নয়, এটাও ওকে মনে রাখতে হবে। সায়নী ঘোষ আরেকটাও খুব মারাত্মক মন্তব্য করেছেন, যে আমাদের বিজেপির যে নতুন তমলুকের প্রার্থী। এত সায়নী ঘোষ নিয়ে এত লম্বা চড়া কথা বলছে, এটা কোনো পাতে দেওয়ার মতন একটা ইয়ে মেয়ে ছেলে নয় আর কি। কি এত প্রশ্ন করছে? তবুও স্যার, সাধারণ মানুষের তো এটাই জানার দরকার আছে, আপনার কাছ থেকে শুনতে চাই সকলে, এই জিনিস যে সায়নী ঘোষ মন্তব্য করছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি প্রাক্তন বিচারপতি ছিলেন, তিনি নাকি গোমূত্র দিয়ে গার্গল করেন, তিনি নাকি ভার্ডিক্ট দিতেন। কি বলবেন? নোংরা মুখেরও মেয়ে ছিল। সায়নী ঘোষের বুদ্ধিও কম, বিদ্যেও নেই। সায়নী ঘোষের পক্ষে জানা সম্ভব নয় যে হিন্দু পূজা আর্চা এই সমস্ত কাজের মধ্যে একটা শাস্ত্রবিহিত প্রক্রিয়া হচ্ছে পঞ্চগব্য ব্যবহার করা। পঞ্চগব্য মানে হচ্ছে একটি সুলক্ষণা দেশি গরুর কাছ থেকে যা যা পাওয়া যায়, অর্থাৎ দুধ, দই, ঘি, গোবর এবং গোমূত্র, এই তিনটে ব্যবহার করা। এই তিনটের বিধান সায়নী ঘোষের বাবার 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 বাবা বহু 10,000 পুরুষ জন্মের আগে থেকে এই বিধানটা আছে। এইটাতে কারুর আজ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। এতদিন ধরে হিন্দুদের পুজো আচ্চা চলেছে। এখন সায়নী ঘোষ গোমূত্রের পেছনে লেগে গেছেন। সায়নী ঘোষ একা নয়, সায়নী ঘোষের এত বুদ্ধি নেই যে এটা মাথা থেকে বার করবে। অন্য এই সমস্ত এইসব তথাকথিত সেকুলার নেতারা লেগে গেছেন, সায়নী ঘোষ তাদের নকল করছে এই মাত্র। কিন্তু এই একই কথা সায়নী ঘোষ অন্য ধর্মের যে সমস্ত অনুষ্ঠান আছে সেগুলো সম্বন্ধে বলতে পারবে। কারণ হিন্দুদের অপমান করা খুব সহজ। এই জিনিসগুলো মোহনদাস গান্ধী এবং জওহরলাল নেহেরু এবং কমিউনিস্টরা বাঙালির মাথার মধ্যে প্রথিত করে দেওয়ার চেষ্টা করেছিল, এবং তারা খানিকটা এটাতে খানিকটা সফলও হয়েছিল। যার ফলে আজকে হিন্দু দেবদেবীকে অপমান করলে কিছু হয় না, কিন্তু একটা এতে মুসলিমদের কোনো বিশ্বাসে, বা মুসলিম বাদ দিচ্ছি, সায়নী ঘোষ শিখদের গুরু গোবিন্দ সিং কে অপমান করে একটু কিছু বলতে পারেন? কিমা করে দিয়ে চলে যাবে সর্দারজিরা। সায়নী ঘোষ লোক চেনেনি। হিন্দুরা এত সর্বংসহার কিন্তু আর বেশি দিন হজম করবে না। কারণ একটা জাতির আত্মসম্মান না থাকলে সে কিছুই করতে পারে না। এই আত্মসম্মান নষ্ট হয়ে গেছিল, আত্মসম্মান এখন ফিরে আসছে। এবার শুধু সর্দারজিরা নয়, তৃণমূলের যে নতুন প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি হঠাৎ করেই বিজেপি সম্পর্কে একটা মন্তব্য করেছেন, যে বিজেপি যারা তৃণমূলকে দুর্নীতি নিয়ে কথা বলছেন, তারা নিজেরা কতটা স্বচ্ছ, নিজেরা স্বচ্ছ ভাবমূর্তির না হলে অন্যের স্বচ্ছতা নিয়ে নাকি প্রশ্ন তোলা যায় না। এই কথা বলছেন রচনা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন এই বিষয়ে? নিজেরা কতটা স্বচ্ছ? মোদির সম্বন্ধে, মোদির স্বচ্ছতা সম্বন্ধে আজকে পর্যন্ত কেউ কথা তুলতে পেরেছে? আমাদের কেন্দ্রের মন্ত্রীদের ধরি আর কি, নির্মলা সীতারামন, তার স্বচ্ছতা সম্বন্ধে কেউ কোনো কথা তুলতে পেরেছে? সুব্রমণিয়ম জয়শঙ্কর, তার স্বচ্ছতা সম্বন্ধে, স্বচ্ছতা মানে তার সততা সম্বন্ধে কেউ কখনো কথা তুলতে পেরেছে? রচনা টচনায় এরা শুনেছি অভিনয় করেন, ভালো অভিনয়, যত খুশি করুন। এই রাজনীতির ক্ষেত্রটাতে একটু জেনে শুনে এরা তো মূর্খ। মূর্খ মানে রাজনীতির ব্যাপারে কতদূর মূর্খ সেটা বলে বোঝানো যায় না। আজ পর্যন্ত এই বিজেপির প্রথম সারির কোন নেতার নামে কেউ কালি লাগাতে পারেনি। আর আমি তর্কের খাতির একটা বলছি, ধরা যাক একটা বিজেপিতে কোনো অসৎ লোক আছে, এত বড় পার্টি, কিছু অসৎ লোক থাকতেই পারে, সে কখনো নিন্দে করতে পারবে না যে অমুক লোক আমার চেয়ে অনেক বেশি অসৎ। তোমার ধরো একটা চোর আছে, হ্যাঁ, লোক আছে, সে চুরি করে বা ট্যাক্স ফাঁকি দেয় বা এরকম কোনো অপরাধ করে, এই পাড়ায় থাকে, তার বাড়িতে চুরি হলো, জানে কে চুরি করে, সে থানায় গিয়ে নালিশ করতে পারবে না? থানার ওসি কি বলবে, না না আপনি তো ট্যাক্স ফাঁকি দেন, আপনার নালিশ নেওয়া হবে না? এটা কি যুক্তিযুক্ত জিনিস? এগুলো হচ্ছে মানে রাজনীতি সম্বন্ধে বা বাকি পৃথিবী সম্বন্ধে মূর্খতার একটা শেষ প্রকাশ, এক্সট্রিম প্রকাশ। তমলুক থেকে যা জানা যাচ্ছে যে
বিজেপির পক্ষ থেকে দাঁড় করানো হবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, এবং আন্দাজ করা যাচ্ছে, মানে শোনা যাচ্ছে এরকম কথা। এবং অলরেডি তৃণমূলের পক্ষ থেকে দেবাংশু ভট্টাচার্যকে দাঁড় করানো হয়েছে। এখন দেবাংশু বলছেন যে আমার কাজ দেখে আমি মানুষের কাছ থেকে ভোট চাইতে যাব। এখন কোনোভাবে কি তৃণমূল ভয় পাচ্ছে যে দেবাংশুর সামনে অত্যন্ত হেভিওয়েট হয়ে গেছেন আমাদের প্রাক্তন বিচারপতি, ফলে দেবাংশুকে এইরকম নরম সুরে কথা বলতে হচ্ছে? দেখো, তৃণমূলের মাথার মধ্যে তো ঢুকে আমি দেখিনি কিছু, আর তৃণমূলের মাথা বলে কিছু নেই। মাথা আছে মমতার, একটি পোস্ট আর সব ল্যাম্প পোস্ট, বাকিদের কথাই কিছু এসে যায়। মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন কিনা আমি কি করে জানবো, কিন্তু দেবাংশুর কাজ দেখে বুঝবে। মানে দেবাংশুর কাজ কি? টিভির সামনে দাঁড়িয়ে অহরহ মিথ্যে কথা বলা, ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলা, আর বিজেপিকে গালাগালি দেয়া, সিপিএম কে গালাগালি দেয়া, কংগ্রেসকে গালাগালি দেয়া। মমতা ব্যানার্জি এক ঈশ্বরীর জায়গায় আছেন। মমতা ব্যানার্জি একটা কি বলবো, একবারে মা দুর্গার জায়গায় আছেন, এরকম একটা জিনিস বোঝাবার চেষ্টা। এই হচ্ছে ওর কাজ। এখন এই কাজ দেখে তমলুকের লোক কি, আমি তমলুকের লোককে যতদূর জানি তারা এই সমস্ত কাজ দেখে কারুকে ভোট দেবে। স্যার, একটা শেষ প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে মমতার ছবি নিজের ঘর থেকে সরিয়ে দিলেন অর্জুন সিং, এবং তিনি বলছেন যে বিজেপির বন্ধুরা ফোন করছে, যদি সত্যি সত্যি অর্জুন সিং আবার বিজেপিতে ফিরে আসেন বা বিজেপির তরফ থেকে তাকে টিকিট দেওয়া হয়, প্রার্থী করা হয়, আপনি সেটা মন থেকে মানতে পারবেন? এর কথার কোনো উত্তর আমি দেব না। বিজেপি আগে কোনো সিদ্ধান্ত নিক এই বিষয়ে, তারপরে